নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। একসময় রাজনৈতিক মহলে একটা কথা বলা হতো যে অতি বড় দুর্দিনেও কলকাতা তৃণমূলেরই গড় ছিল এবং আছে এবং থাকবেও। কেন? কারণ একদিকে দেখা গিয়েছে 2000 সাল, গোটা রাজ্যে তখন বামফ্রন্টের শাসন চলছে। সেই সময়ে কলকাতা কর্পোরেশন দখল করলো তৃণমূল কংগ্রেস। অপরদিকে 2010 সাল, সেই সময়ও তখনও কিন্তু বামফ্রন্ট শাসনের অবসান ঘটেনি, যাবে যাবে করছে। সেই সময়ও একেবারে সমস্ত হিসেব উল্টে দিয়ে কলকাতার ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল। সেই শুরু। তারপর থেকে ছোট লালবাড়ি কিংবা বড় লালবাড়ি বা এখন অধুনা নবান্ন গঙ্গাপাড়ে দখলে রয়েছে তৃণমূলেরই। সেই সঙ্গে বলা হয় যে কলকাতা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন কি কারণ ঘটলো যার জন্য কলকাতা নিয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন, রাজ্যের যারা হাই প্রোফাইল হাই কমান্ড রয়েছেন, তারা রীতিমতো চিন্তায় রয়েছেন? কারণ শোনা যাচ্ছে যে একের পর এক বিভিন্ন ক্ষেত্রে কলকাতা নিয়ে কিন্তু কলকাতার মেয়র মহানাগরিক ববি হাকিম থেকে শুরু করে একাধিক নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু কলকাতার সংগঠন নিয়ে রীতিমতো আলোচনা করছেন, রীতিমতো একাধিক কর্মী সভা করছেন। কোথায় কি খুঁত রয়েছে, কোথায় সংগঠনে কি ফাটল রয়েছে, একেবারে সেই সব মেরামতের চেষ্টা করছেন এবং যেটাকে একসময় অজেয় দুর্ভেদ্য ঘাঁটি বলা হয়, সেই কলকাতাকে রীতিমতো এই লোকসভা 2024-এ নিজেদের অক্ষত গড় রাখবার আপ্রাণ চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা করছেন তৃণমূল নেতৃত্ব। এক নজরে এবার একটু পুরনো ইতিহাস দেখে নেওয়া যাক। 2019 সালের নির্বাচন, কলকাতা কর্পোরেশন তার অন্তর্গত যে 144টা ওয়ার্ড রয়েছে তার অন্তর্গত যে লোকসভা কেন্দ্র, দুটি লোকসভা কেন্দ্র বেশিরভাগ ক্ষেত্রে এই গোটা 144টা ওয়ার্ডেরকে নিয়ে মোটামুটি পড়ে থাকে। তার মধ্যে একটি হলো কলকাতা উত্তর এবং অপরটি হলো কলকাতা দক্ষিণ। কলকাতা উত্তরে 2019-এ যে নির্বাচন হয়েছিল সেখানে প্রায় 1 লক্ষেরও বেশি ভোটের মার্জিনে জিতেছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কলকাতা দক্ষিণে সেখানেও প্রায় 1.5 লাখের একটু কিছু বেশি ভোটের মার্জিনে জিতেছিলেন তৃণমূলেরই মালা রায়। এবারে 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কলকাতা উত্তরে তৃণমূলের ঘরের সাথে ঘরের লড়াই, অর্থাৎ এক সময় দীর্ঘদিন, একেবারে দীর্ঘদিন বলা যেতে পারে, তৃণমূলের জন্মের প্রথম লগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসে থাকা তাপস রায়, যিনি সর্বশেষ যার পদ ছিল হিসেব মতো বরাহনগরে তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি দল পাল্টে ফুল পাল্টে বলা যেতে পারে এই মুহূর্তে তিনি পদ্মপ্রার্থী। কলকাতা উত্তর কেন্দ্রে তার একদা যাকে বলা যায় রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। অপরদিকে আরেক পোড় খাওয়া প্রবীণ অভিজ্ঞ রাজনৈতিক নেতা প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে তাকে দাঁড় করানো হয়েছে এই কেন্দ্রে। কলকাতা দক্ষিণের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, কলকাতা দক্ষিণে রীতিমতো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে অবতরণ করেছেন দেবশ্রী চৌধুরী। তিনি রায়গঞ্জ থেকে চলে এসেছেন সোজাসুজি কলকাতা দক্ষিণে, যেটা তৃণমূলের অন্যতম দুর্ভেদ্য ঘাঁটি বলে বলা হয়। সেখানে তিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। অনেকে অবশ্য বলছেন যে দলীয় অন্তর্ঘাত এটা। দেবশ্রী চৌধুরীকে রীতিমতো পরাজিত করার লক্ষ্যেই নাকি বিজেপির একাংশ তারা রীতিমতো একটা ষড়যন্ত্র করে তাকে কলকাতা দক্ষিণে পাঠিয়েছে। কিন্তু রাজনীতিতে 2019-এ কে বলেছিল যে নাম না যারা, এই সমস্ত যে নাম যারা কিনা রাজনীতির আঙিনায় তেমনভাবে পরিচিতই নয়, যে মনোজ টিগ্গা বলুন, নিশীথ প্রামাণিক বলুন, দেবশ্রী চৌধুরী বলুন, শান্তনু ঠাকুর বলুন, যারা রাজনীতির আঙিনায় সেভাবে হাই প্রোফাইল ছিলেন না, তারা একের পর এক 18 আসনে জিতে যাবেন, একেবারে একটা বঙ্গ বিজেপিকে একেবারে লাইমলাইটে নিয়ে আসবেন। ফলে রাজনীতিতে অনেক কিছুই হয়। এবার 2024-এ কলকাতা দক্ষিণে মালা রায় তৃণমূল কংগ্রেসের তার প্রতিপক্ষ হিসাবে আসরে নেমেছেন দেবশ্রী চৌধুরী। অপরদিকে সিপিএম এখানে প্রার্থী দিয়েছেন সায়রা হালিমকে। কে সায়রা হালিম? যে সায়রা হালিম বলা যেতে পারে পরাজিত প্রার্থী। কেন তিনি পরাজিত প্রার্থী? কারণ বালিগঞ্জের যে উপনির্বাচন হয়েছে, আমরা জানি সবাই যে সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, তার অকাল প্রয়াণে বালিগঞ্জে যে সিট সেটা খালি হয় এবং আসানসোলের একদা যিনি সাংসদ ছিলেন অর্থাৎ বাবুল সুপ্রিয়, তিনি দল পরিবর্তন করে বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন এবং তারপর তিনি এই বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি জয়ী হন। বেশ ভালো মার্জিনেই তিনি জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেবার ছিলেন এই সায়রা হালিম।
কিন্তু পরাজিত প্রার্থীকে আবারও কলকাতা দক্ষিণে ময়দানে নামিয়েছে সিপিআইএম। কিন্তু সব মিলিয়ে তাহলে কেন এত জয়ের মার্জিনের এত ঘন ঘটার পরেও চাপে রয়েছে তৃণমূল, বা বলা যেতে পারে এত চিন্তা করছে তৃণমূল? কারণ লোকসভা নির্বাচনের আগে যে দুটি নির্বাচন হয়েছে, অর্থাৎ একদিকে বিধানসভা নির্বাচন 2021-এর এবং তার পরের বছরই 2022-এ পৌরসভা অর্থাৎ কলকাতা কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, তাতে দেখা যাচ্ছে 2021-এর হিসেব ধরলে 144টি যে ওয়ার্ড রয়েছে তার মধ্যে 12টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। একটি মাত্র ওয়ার্ড, এই 12টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ড বাদ দিয়ে সেটাতে কংগ্রেস এগিয়ে ছিল। বাকি এই 11টি যে ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, যার সাথে বলা যায় এই 2024-এর লোকসভা নির্বাচনে মূল লড়াই তৃণমূলের, এমনটাই বলছেন অনেক রাজনীতিবিদ। অপরদিকে যদি আমরা পৌরসভা নির্বাচন ধরি, সেখানে কিন্তু 144টি আসনের মধ্যে 10টি আসন গেছে বিরোধীদের দখলে। ফলে সব মিলিয়ে এই 10টি যে আসন বা 10টি ওয়ার্ড বলা যেতে পারে, সেই 10টি ওয়ার্ড নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো মাথা ব্যথা তাদের রয়েছে। তারা কিন্তু সেখানে সংগঠনের ফাঁকফোকর থেকে শুরু করে কি কারণে জনসংযোগে খামতি রয়ে গিয়েছে, কি কারণে একেবারে নিশ্চিত নিরঙ্কুশ জয় পাওয়া গেল না, সেই নিয়ে রীতিমতো পোস্টমর্টেম করতে বসে গিয়েছেন। তবে সাম্প্রতিক আরও বেশ কিছু কারণ রয়েছে। একদিকে যেমন দেখা গেছে গার্ডেন রিচের মতো ঘটনা, তেমনই একদম সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পারলাম খোদ মেয়রের ওয়ার্ড চেতলা বা মেয়র ববি হাকিমের ওয়ার্ডে সেখানে কিন্তু বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে, যেটা কিনা শাসক দলকে লোকসভা নির্বাচনের আগে প্রবল অস্বস্তিতে রাখছে এবং বিরোধী পক্ষ যারা রয়েছেন তাদের হাতে কিন্তু রীতিমতো আক্রমণের অস্ত্র তুলে দিয়েছে। অপরদিকে আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন যে সময়টাতে হচ্ছে সেই সময়টা প্রবল গরম, এবং প্রবল গরমে কলকাতা কর্পোরেশনের অন্যতম একটি মূল সমস্যা সেটা হলো জলের সমস্যা। বিভিন্ন জায়গায় পানীয় জলের চরম আকাল দেখা যায়। যদিও গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট এবং একাধিক অ্যাকশন প্ল্যান্টের মাধ্যমে কলকাতায় জল সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তা সত্ত্বেও পৌরসভা ভোটের আগে আগে যেগুলি ইস্যু ছিল, লোকসভা ভোটের আগেও যদি সেই ইস্যুগুলি ফিরে আসে, তাহলে এই যে 10 বা 11টি আসন যেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা রয়েছে, তারা কিন্তু সেই আসনগুলিতে বা সেই ওয়ার্ডগুলোতে রীতিমতো ভুগতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। তাই ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, যারা বিভিন্ন ওয়ার্ডের সাথে রীতিমতো কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, তারা কিন্তু ইতিমধ্যেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন এবং গ্রাউন্ড ওয়ার্ক করে নিয়ে বলা যেতে পারে যে নিজেদের গড়ে একেবারে নিশ্চিন্তের পর্যায়ে নেই তৃণমূল। তারা চাইছে যে নিরঙ্কুশ জয় রাখতে। আমরা দেখেছি যে তৃণমূল সুপ্রিমো একদিকে যেরকম বিভিন্ন জায়গায় চষে বেড়ানো শুরু করেছেন, কিছুদিন তিনি আহত অবস্থায় গৃহবন্দী ছিলেন, তারপরেই তিনি কৃষ্ণনগরে সভা করেছেন। অপরদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার যে লোকসভা এলাকা রয়েছে সেখানে বিধানসভা ধরে ধরে একেবারে বুথ ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করছেন এবং বুথে কেন খারাপ রেজাল্ট হচ্ছে, যে সমস্ত বুথে খারাপ ফলাফল হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে, সেখানে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে কোনো কারণে এত কাজের পরেও যদি খারাপ ফল হতে হয় বা খারাপ ফলের মুখোমুখি হতে হয়, তাহলে সেখানকার যারা নেতৃত্ব আছে তাদের পদত্যাগ করে দেওয়া উচিত, তাদের নেতৃত্বে থাকার যোগ্যতাই নেই। ফলে সেই প্রশ্ন যাতে কলকাতার নেতৃত্ব বা কলকাতার মহানগরীকের দিকে না আসে, সেই কারণেই এখন থেকেই কি সচেষ্ট, এখন থেকেই কি একেবারে যাকে বলা যায় বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই মনোভাব নিয়ে নেমেছেন কলকাতার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা। সত্যি কথা বলতে এই মুহূর্তে কলকাতাতে কি ফলাফল হতে চলেছে তা কোনো জ্যোতিষী, কোনো গণৎকারও ঠিকঠাক মতো বলতে পারবেন না, কারণ লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন এই সবকটারই আঙ্গিক আলাদা আলাদা হয়। তবু ইতিহাস এবং বিভিন্ন ট্রেন্ড থেকে কিছুটা আন্দাজ করার চেষ্টা করি আমরা, এবং সেক্ষেত্রে যেটা বলা যায়, একসময় কলকাতার দুর্ভেদ্য ঘরে কিন্তু আমরা দেখলাম যে পৌরসভা নির্বাচনে কিন্তু গুটি গুটি পদ্ম ফুটেছে, তবে সেই পদ্মের বন যাতে ঘাসফুলের জঙ্গলকে রীতিমতো গ্রাস করে না নিতে পারে, সেই দিকে আপ্রাণ চেষ্টা করছেন ঘাসফুল সমর্থক থেকে শুরু করে ঘাসফুলের হাই প্রোফাইল নেতারা। এইবার লক্ষণীয় বিষয় যে তাদের এই চেষ্টা কতটা কাজে দেয়, কতটা ঘাসফুলের যে বিস্তার সেই বিস্তার অপ্রতিরোধ্য থাকে। সমস্ত খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।